একটা সময়ের কথা, মালখানপুর গ্রামে দুজন শাড়িওয়ালা থাকতো। একদিনের কথা, সুরেশ নিজের বাড়িতে নিজের বউয়ের সাথে কথা বলছিল। তুমি কয়েকদিন আগেই তো সোনা কিনেছিলে, তাই না? হ্যাঁ গো, আমার ওই চুড়ি খুব ভালো লেগেছিল, আমি তো কিনে ফেলেছি। এটা তুমি কি করলে? এই সময়ে সোনার জিনিস কেনা উচিত নয়। তুমি আজকে জানো ওই সোনার দাম পুরো 1000 টাকা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ গো, তুমি কি এখন আমার সাথে শুধু 1000 টাকার জন্য ঝগড়া করবে? তোমার সাথে আমি ঝগড়াও করতে চাই না আর কথাও বলতে চাই না। আমি গেলাম দোকানে, জানি না ওই বেটা মনোজের জন্য ভালো করে বউনি হবে কি হবে না। ওগো শোনো, তুমি খেয়ে তো নাও। সুরেশ মিনুর কথার উত্তরও দিল না আর দোকানের জন্য বেরিয়ে গেল। দুপুরের সময় ছিল, সুরেশের দোকান ভালো চলছিল, কিন্তু মনোজের দোকানে অনেক লোক ছিল। দাদা মনোজ, এই শাড়িটার কিরকম দাম? এর দাম হলো 1000 টাকা। বেনারসের শাড়ি লক্ষণ দাদা, নিয়ে যাও, খুব ভালো জমবে কিন্তু। 1000 টাকা দাম? সুরেশ দাদার দোকানের থেকে তো সস্তা মনে হয়। আচ্ছা, কিন্তু এই দামে বিক্রি করতে আমার কোনো আপত্তি নেই। হয়তো ওনার ওখানকার শাড়ি অন্য জায়গা থেকে আসে। আরে কালকেই তো আমি দেখেছিলাম একটা শাড়ি, রংটা একটু অন্যরকম ছিল, কাপড় তো এরকমই ছিল, আর উনি তো বলেছিলেন কাপড়টা নাকি খুবই ভালো আর 2000 টাকা চেয়েছিলেন। আরে দাদা, আপনি এটা নিয়ে যান না, খুবই ভালো শাড়ি। যদি কোনো সমস্যা হয় আমার কাছে নিয়ে আসবেন আপনি। হ্যাঁ দাদা, দিন, আমাকে দিয়ে দিন। মনোজ লক্ষণকে শাড়ি দেয়। লক্ষণ সেখান থেকে সোজা সুরেশের দোকানে যায়। কি লক্ষণ, শাড়ির দাম কালকে আমার থেকে জিজ্ঞাসা করলে আর নিয়ে যাচ্ছ ওর কাছ থেকে, তাই না? হ্যাঁ দাদা, আরে আপনি যে দাম বলেছিলেন তার থেকে অর্ধেক দামে। শুধু এটাই বলতে এসেছিলাম যে গ্রামবাসীদেরকে আপনি ঠকাচ্ছেন, বুঝেছেন? আরে না না দাদা না, আরে শাড়ির মধ্যে অনেক রকমের শাড়ি আসে তো। যেটা আমি আপনাকে কালকে দেখিয়েছিলাম সেটা হাত দিয়ে বানানো হয়েছে ওই শাড়ি, সেই জন্য দামটা একটু বেশি হবেই, তাই না? আপনাকে কিছু বলাই একেবারে বেকার। কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি এখন চললাম। লক্ষণ নিজের কথা বলে ওখান থেকে চলে যায়। তাহলে এই সমস্ত সস্তা শাড়ি বিক্রি করে, তাই তো? সেই জন্য আমার দোকান থেকে বেশি লোকজন আসে না। কিন্তু কিছু একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে, না হলে এত বড় লোক কি করে হতে পারে ও? এত বড় বাড়ি, লোকজনের সম্মান, এত পয়সা কোত্থেকে আসছে? সুরেশ মনোজের দোকানের পাশে যায়। তখন ও দেখে যে গ্রামের একজন বড় জমিদার ওর সাথে কথা বলছে। এটা দেখে সুরেশ লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। আরে ভাই মনোজ, আমি শুনলাম তোমার নাকি দোকান আজকাল খুব ভালো চলছে, আর শাড়ির দামও তুমি নাকি সবার থেকে কম রেখেছো। এ তো সবই ঈশ্বরের কৃপা, অনেক কিছু দিয়েছেন উনি, তাই অন্যজনের কাছ থেকে বেশি দাম কেন নেব? আচ্ছা, কিন্তু আমি তো ভাবলাম যে ব্যবসা বাড়ানোর একটা তোমার কাছে উপায়, বুঝলে? সেটা আপনি ভাবতেই পারেন জমিদারবাবু, বিক্রি করার জন্য। কিন্তু আসল কথাটা হলো, আমি অনেক পরিশ্রম করে এই পাহাড়ে উঠেছি আর তার সফলতার ফলও আমি খেয়েছি। আমিও অনেক পরিশ্রম করে সেই পাহাড়ের একেবারে উচ্চটায় পৌঁছেছি, তারপরে সফলতার ফল খেয়েছি, বুঝলে? তাই আমি বুঝতে পারি যে তুমি কি বলতে চাইছো, বুঝতে পারছো? সুরেশ ওদের দুজনের কথা শুনে ভাবতে লাগলো। সফলতার ফল? আচ্ছা, তাহলে এই ব্যাপার। তার মানে এই দুজনের সফলতার রহস্য হলো ওই পাহাড়ে তৈরি জাদুর ফল, যেগুলো পাহাড়ের মাথায় রয়েছে। আমি ওই ফল খাবো আর পুরো গ্রামে সব থেকে বড় লোক হয়ে যাব। পরের দিনই পাহাড়ের কাছে পৌঁছালো। একবার ওই ফল আমি খেয়ে নি, তারপরে আর কোনো সমস্যা হবে না। রাত হয়ে গেছিল। সুরেশ অর্ধেক সফর করে ফেলেছিল। সুরেশ একটা গাছের নিচে আরাম করছিল। তখন একজন গ্রাহক ওখানে এসে পৌঁছায়। দাদা, কিছু খাবার যদি থাকে দিয়ে দাও না। পয়সা আছে? পয়সা তো নেই দাদা। আরে পয়সা ছাড়া একটা শুকনো রুটিও আমি কাউকে দেবো না, বুঝলে? যদি কিছু থাকে তাহলে বল, না হলে এখান থেকে বিদায় হ। এই বস্তাটা দেখে নাও তুমি, এর মধ্যে যা তোমার দরকার হবে খাবার বদলে তুমি আমাকে দিতে পারবে, তুমি দিয়ে দাও। আমি এখানে দরকারি কাজে এসেছিলাম, আর কয়েকজন ডাকাত সব লুটপাট করে চলে গেছে, শুধু এই বস্তাটা ছেড়ে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক গল্প শুনেছি তোমার মতন, বুঝেছ?
আমি এতে ফাঁসবো না। হ্যাঁ, যত সব। ওই বস্তা দেখাও দেখি একবার, তাহলে তোমায় খাবার কিছু দেবো। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এই নাও দেখো। যখনই ওই পথ চলতি মানুষ নিজের বস্তা খোলে, তার মধ্যে দুটো শাড়ি দেখা দিল। দুটো শাড়ির মধ্যে এত কাজ ছিল যে একটার দাম 5,000 থেকে কম হতো না। এই দুটো শাড়ি আমার লাগবে। এই শাড়িগুলো কিন্তু এর দাম তো অনেক বেশি। আরে কোনো দাম টাম নয়, বুঝেছো? রাস্তা হারিয়ে তুমি পাহাড়ের মধ্যে হারিয়ে গেছো। এই সময় এই খাবার তোমার জন্য হীরের থেকেও বেশি মূল্যবান, বুঝতে পেরেছো? শাড়ি দাও আর খাবারগুলো নাও। ঠিক আছে দাদা, কিন্তু একটা শাড়ি আমি আপনাকে দিতে পারবো, অন্য শাড়িটার আমার অন্য কোনো কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও তাহলে অর্ধেক রুটি আর অর্ধেক খাবার খাও। দাদা, অনেক মানুষ দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি। কোনো ব্যাপার না, আমি এবার চললাম তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। আর হ্যাঁ, গ্রামে যদি আসবে তাহলে আমার দোকান থেকে শাড়ি কিন্তু অবশ্যই কিনবে, ঠিক আছে? সেই পথ চলতি মানুষ সুরেশের লোভ দেখতে পেল, ওখান থেকে নিজের ব্যাগ নিয়ে চলে গেল। সুরেশও শুয়ে পড়ল। আর পরের দিন সকালে সুরেশের চলা আবার শুরু হয়ে গেল। কিছু দূর চলতে চলতে সুরেশ উঁচুতে পৌঁছালো, আর ওখানে ও একটা ফলের গাছ দেখতে পেল। পাওয়া গেছে, এটা তো দেখছি আঙুর গাছ। হ্যাঁ, শুনেছি যে অনেক দূর দূরান্তের দেশে এটাকে পয়সার চিহ্ন বলা হয়। সুরেশ কিছু আঙ্গুর তুলল আর তারপর সেটা খেয়ে নিল। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে এই ফলের ভেতরে। খেয়েই মনে হচ্ছে জানো, নতুন উৎসাহ পেয়ে গেছি আমি এখন। যদি আমি এই ফলের গাছটাকে একবার কেটে নিয়ে চলে যেতে পারি না, আর এর কাঠগুলো দিয়ে বাড়িটাকে সাজাবো, আর তারপরে ফলগুলো খেয়ে নেবো। আমার বুদ্ধি দেখে সত্যি নিজের ওপরই ভয় পেয়ে যাই বাবা রে। সুরেশ খুব ফল খেলো আর গ্রাম চলে গেল। আর আজকে দুজন লোক গাছ উখড়ে সুরেশের ঘরের প্রান্তে লাগাতে এসেছিল। হ্যাঁ দাদা, গাছ লাগিয়ে দিয়েছি এখন। এই নাও আপনাদের দুজনের পয়সা। আরে, এর মধ্যে কিছু পয়সা কম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে তুমি আমার কাছ থেকে চায়ের জন্য নিয়েছিলে তো, সেই পয়সা কেটে নিয়েছি। আর বাকি পয়সা তোমাকে দিয়ে দিলাম, রেখে দাও এবার তুমি, ঠিক আছে? সত্যি তোমার জবাব নেই, কিন্তু যদি আগে জানতাম না যে তুমি আসলে এরকম, তাহলে আপনার কাজ করতে কখনই আসতাম না। ঠিক আছে, আমি চললাম। দুজন লোক ওখান থেকে চলে গেল। যত সব, যাচ্ছে যখন যা। এবার শুধু দোকান খোলার সময়টা হয়ে গিয়েছে, এবার পয়সাই পয়সা হবে। সুরেশ নিজের দোকানের দিকে এগিয়ে গেল আর ওখানে পৌঁছে দোকান খুলল। অর্ধেক দিন কেটে গেছিল, কিন্তু সেরকম ভাবে কোনো গ্রাহকই এলো না। তখনই সুরেশ সেই পথ চলতি মানুষকে মনোজের দোকানের দিকে যেতে দেখলো। পথ চলতি মানুষ সুরেশের দিকে তাকালো আর রেগে গিয়ে নিজের মুখ ঘুরিয়ে নিল। লক্ষণ এইসব দেখে সুরেশের কাছে এলো। আচ্ছা দাদা, ওনার সাথে কি তোমার কোনো ঝগড়া আছে নাকি? না তো, সেরকম তো কোনো ব্যাপারই নয়। আর যদি হয়েও থাকে, এতে তো আমার কোনো লস নয়, তাই না? আরে লস নয়, অনেক বেশি লস। কি বলতে চাইছো লক্ষণ? আসলে বলতে চাইছি যে শহরের অনেক বড় ব্যবসায়ীও আর এখানে অনেক রকমের শাড়ি কম দামে সে কিনতে এসেছে। কি সত্যি? এটা আমি কি করে বসলাম, কিন্তু কোনো ব্যাপার না। তখন আমি ফলটা তো খাইনি, সেই জন্য আমি সফলতা তখন পাইনি। এখন আমি ফল খেয়ে নিয়েছি, তাই সফলতাও পেয়ে যাব। আমি এক কাজ করি, আমি গিয়ে ওর সাথে কথা বলে আসি। সুরেশ আর লক্ষণ পথ চলতি মানুষের কাছে গেল, যে মনোজের সাথে কথা বলছিল। তাহলে চুক্তি পাকা মনোজবাবু? হ্যাঁ ঠিক আছে, একদম পাকা। আমি আশা করছি এরপরেও যেন চুক্তি এইভাবেই চলতে থাকে। অবশ্যই, আপনি সত্যিই খুব ভালো মানুষ। কালকে আমাকে গ্রামের পথ দেখিয়েছেন আর নিজের বাড়িতে থাকার জায়গাও দিয়েছেন। আরে দাদা, আমি তো আপনাকে কালকেও খাবার দিয়েছিলাম, আপনি ভুলে যাননি তো? ওরে আপনি, খুব ভালো করে মনে আছে আপনার কথা। আমার বিপদের সুযোগ নিয়ে আপনি আমার দামি শাড়িটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন আর অর্ধেক রুটি দিয়েছেন আমাকে। আর একটা শাড়ি আপনি চেয়েছিলেন না আমার কাছ থেকে, এই নিন। এর আর কোনো দরকার নেই আমার কাছে, উপহার হিসেবে রেখে নিন। আমি চললাম মনোজবাবু, আবার পরে কখনো দেখা হবে। আরে 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 একবার শুনুন না। সুরেশের কথা না শুনে ও ওখান থেকে চলে গেল। সুরেশ রেগে গেল আর ও তারপর মনোজকে বলল,
মনোজ, তুই তো আমাকে বলেছিলি যে ওই পাহাড়ে ওঠার পরে নাকি ওই সফলতার ফল খেয়েছিলি, তাই না? আরে আমিও তো ঠিক তাই করলাম রে, কিন্তু আমি সফলতা কেন পেলাম না? কিন্তু আমি আবার কখন এমন বললাম? আরে আমাকে নয়, ওই জমিদার বাবুর সাথে যখন কথা বলছিলে তখনই তো বলেছিলে তুমিও না সত্যি সুরেশ। হ্যাঁ, আরে আমি তখন এটা বলতে চেয়েছিলাম যে আমি সৎ পথে ওই কঠিন রাস্তা পার করেছিলাম, বুঝতে পেরেছো? আর আজকে যে সফলতা পেয়েছি সেটাই হলো সফলতার ফল। সত্যি তুমি অনেক বোকা দেখছি। আরে কিন্তু আমি যে ওই গাছটাকে উঠোনে লাগানোর জন্য পয়সা পর্যন্ত দিলাম, হায় ঈশ্বর, এত লোকসান। দাদা, এখনো তুমি পয়সার কথাই বলছো তো? নিজের মন থেকে লোভটা একবার সরিয়ে দেখো না, তাহলে তুমি সব বুঝতে পারবে যে ওই গাছটা তোমার উঠোনে একেবারে শুকিয়ে যাবে। এত বড় গাছটাকে তুমি তোমার স্বার্থের জন্য মেরে ফেললে তো। এই তুমি চুপ করো তো, তুমি কিছু জানো না। সুরেশ রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল। মিনু, কোথায় তুমি? আরে কোথায় তুমি? তখনই সুরেশ টেবিলের ওপরে একটা চিঠি পড়ে থাকতে দেখলো। সুরেশ সেটাকে পড়তে শুরু করলো। আমি মিনু, আপনি লোভে সব সীমা পার করেছেন। প্রথমে বাচ্চাগুলোকে বলে দিলে যে মামার বাড়িতে গিয়ে পড়াশোনা করো, যাতে ওদের দায়িত্ব তোমাকে না নিতে হয়। আর আমার জন্য খরচ করতে তোমার এখনো কষ্ট হয়, তাই না? আমি চলে যাচ্ছি বাড়ির বাপের বাড়ি, আর কখনো ফিরে আসবো না। পয়সাই তুমি বাঁচাতে থেকো, ঠিক আছে? আর এই গয়নাটা এখানেই ছেড়ে চলে গেলাম। এর জন্য 1000 টাকা ভাইকে বলে আমি পাঠিয়ে দেব তোমার কাছে। আমি চললাম। এটা কি হয়ে গেল? এটা পড়ে সুরেশ হতবাক হয়ে গেল। ওর মনে হলো যে টাকা যে মানুষদের জন্য রোজগার করা হয় এখন তারাই নেই। এরপর সুরেশ নিজের জীবন অনেকটা বদলে ফেললো। ও একটা কথা খুব ভালো করে বুঝে গেল যে সব থেকে সুস্বাদু সেই ফল ছিল যেটা ও পাহাড়ে কষ্ট করে চড়ে খেয়েছিল, আর সেই কষ্টের কারণে ওর ওই ফল আরো মিষ্টি লেগেছিল। আম্মা নামে একজন নামকরা ধোসা বিক্রেতা ছিল। আম্মার দোকানে ছিল গ্রামের পাশেই। সূর্যের প্রথম আলো আসার সাথেই আম্মার দোকান খুলে যেত, আর সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকতো। আম্মা, আপনার ধোসা তো একেবারে লাজবাব। কি জানি কেমন করে আপনি এত ভালো ধোসা বানিয়ে ফেলেন। নিজের খরিদ্দারের থেকে এত ভালো ধোসার প্রশংসা শুনে আম্মা খুব খুশি হয়ে যেতেন। আমার বেশিরভাগ খরিদ্দার সকাল সকাল জল খাবারে ধোসা খেতেই পছন্দ করত। আরে আম্মা, একটা স্পেশাল মাইসুর মশলা ধোসা। বসো বসো, এখনই দিচ্ছি। আম্মা তার সমস্ত খরিদ্দারদের খুব ভালোভাবেই বসাতো আর তাদের সাথে গল্পও করত। সময় চলতে থাকলো, আর সময়ের সাথে সাথে আম্মার দোকানও অনেক বড় হয়ে গেল এবং আম্মার সাহায্য করার জন্য আরও 2জন মহিলাকে কাজে রেখেছিল। তারপর আম্মা বসে বসে খরিদ্দারদের কাছ থেকে টাকা নিত আর তাদের সাথে কথা বলতো। আম্মার সাহায্যকারী মহিলাদের মধ্যে একজন ছিল বিনা, যার সবসময় নজর থাকতো আম্মার টাকা পয়সার ওপর। এখানে আমরা 2জন সারাদিন শুধু কাজ করতে থাকি, আর আম্মাকে দেখো সারাদিন শুধু টাকা গুনে যাচ্ছে। আর আমরা কি পাই বলো তো? আমরা তো আমাদের মাইনে পেয়ে যাই। ওই দিয়ে কিছু কাজ হয় নাকি? ওইদিকে দেখ, আম্মাকে দেখ, সারাদিন টাকা গুনে যাচ্ছে। এসব ওনার রোজগারের টাকা। বছরের পর বছর তিনি এত পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ এই দোকানটা এত বড় হয়েছে। আমি তো তোকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছি। আমাদের নিজেদের দোকান তৈরি করে পরিশ্রম করা উচিত। না রে বাবা না, এসব আমার দ্বারা হবে না। আমার জন্য এই মাইনেই তো ঠিক আছে রে। বিনা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লক্ষ্মী তার কোনো কথাই শুনতে চাইল না। বিনা অনেক দিন ধরে তার নিজের দোকান করার কথা ভাবতে লাগলো। অবশেষে একদিন বিনা তার নিজের ধোসার দোকান খুলেই ফেলল। আম্মার 10 টাকা করে ধোসা বিক্রি করত, কিন্তু বিনা ধোসার দাম 8 টাকা করে দিয়েছিল। আস্তে আস্তে বিনার দোকানে সব খরিদ্দারের ভিড় লেগে গেল। এই দেখে বিনা খুব আনন্দ পেল, কিন্তু শীঘ্রই তার মধ্যে অহংকার এসে গেল।
আম্মা খুবই সাধারণ ছিল এবং সে তার খরিদ্দারদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু বিনার অহংকার খুবই বেড়ে গিয়েছিল। দিদি একটা মশলা ডোসা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমাকে কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে দিদি। বিনা সব সময় তার খরিদ্দারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখতো। এই নাও তোমার মশলা ধোসা। দিদি আমাকে ওই সবুজ চাটনিটা একটু দাও না। দিলাম তো সবুজ চাটনি, আর কত দেব? বিনা মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে তার খরিদ্দারদের সঙ্গে ঝগড়া করত। কিছুদিন পরে বিনার অহংকার এত বেড়ে গেল যে সে ভাবল সে যাই করুক না কেন খদ্দের তার কাছেই আসবে, কেননা আমার ধোসার দাম কম, তাই সব খরিদ্দার আমার কাছেই আসবে। রোজ রোজ সকাল 6টায় দোকান খুলে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। একটা কাজ করি, কাল থেকে 6:30 থেকে 7টায় দোকান খুলবো। যদি খরিদ্দারদের অপেক্ষা করতে হয় তাতে আমার কি, আমার তো ভালোভাবে ঘুমটা হয়ে যাবে। পরের দিন সকালে রোজের মতন আমার দোকান ঠিক সকাল 6টায় খুলে গেল, কিন্তু বিনার দোকান বন্ধ ছিল। এই দেখে সব খরিদ্দার আমার দোকানে চলে গেল। গ্রাহকদের ভিড় দেখে আম্মা বুদ্ধি করে নিজের দোকানের ধোসার দাম 8 টাকা করে দিল। 7:30টায় বিনা দোকান খুলল। খরিদ্দাররা যখন দোকানে গেল তখন দেখলো দুটো দোকানেরই একই দাম। এটা দেখে আরে বাহ, আম্মাও ডোসার দাম কমিয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল আমরা আম্মার ডোসা খাইনি। তারপর সারা দিন আমার দোকানে খরিদ্দারদের ভিড় লেগেই থাকলো, আর এদিকে বিনার দোকানে 1-2জন খরিদ্দার আসছিল। বিনা মনে মনে খুব জ্বলছিল, আর সেই কারণেই সে খরিদ্দারদের ওপর আরো বেশি চেঁচামেচি করে ফেললো। চাই না তোমার ডোসা আমি, তুমিই খাও। সব খরিদ্দার আমার দোকানেই চলে গেল। আজ আম্মা খুব আনন্দ পেল, কেননা আবারও তার দোকান খুব ভালোভাবে চলছিল। কিন্তু বিনা হিংসায় আম্মার ওপর জ্বলছিল। বাচ্চারা, এই গল্পে আম্মা কিছুই করলো না, কিন্তু বিনার অহংকার তার নিজের ভালো ব্যবসাটাকেও নষ্ট করে দিল। যদি ও প্রথম থেকেই খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করত আর অহংকার না দেখাতো, তাহলে আজ ওর ব্যবসাও খুব ভালোভাবে চলতো। এই জন্যই বলে অহংকার পতনের মূল কারণ। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো।
রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল। কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো। আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত, এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করলো আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি?
না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো আরও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল আরও এগিয়ে যেতে থাকলো। আর এভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আরও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল।
সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল, আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ।